জুলাই বিপ্লবে আহতদের আমৃত্যু চিকিৎসা পুনর্বাসনের দায়িত্ব সরকারের, জানালেন ডক্টর সাইদুর। প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সংস্কারের গতি, এএফপিকে প্রধান উপদেষ্টা। One is the process of preparation for election, so it will go full speed. We kept saying that the train has left the station for the election. অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। ভোটাধিকার ফিরিয়ে দেয়াই মূল লক্ষ্য। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে বন্ধ চায় সরকার। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং গ্লোবাল সুপার লিগ সামনে রেখে অনুশীলনের রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে 27 নভেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। হট্টগোলের মধ্য দিয়েই সচিবালয়ে উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন জুলাই বিপ্লবে আহতরা। চিকিৎসা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তারা। পরিস্থিতি সামাল দিতে ছাত্রনেতা হাসনাত ও সার্জিস হতাহতদের যোদ্ধা বলে সম্বোধন করেন। তখনও থামেনি উত্তাপ। পরে তথ্য উপদেষ্টা জানান, কোনোভাবেই আহতদের অবহেলা বরদাস্ত করবে না সরকার। জানান, আগামী 5 কর্মদিবসের মধ্যে চিকিৎসার রূপরেখা দেবে সরকার। সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে বৈঠক করেন উপদেষ্টারা। কিন্তু বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি হাসনাত আব্দুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তাদের থামাতে চেষ্টা করে। আমাদের যিনি ম্যাডাম আছেন, যিনি সমন্বয় করবা, যেভাবে সুন্দর করা যায় বিষয়টা ওরা বুঝবে যে আহতদের কষ্টটা কতটুকু। আমরা সবার জন্য আসছি, এখানে আমার জন্য আমি আসি ভাই। আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আসি, সবাই আহত। পরিস্থিতি সামাল দিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় হতাহতরা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা। যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে ওদের লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি। এভাবে দুই পক্ষের বাকবিতণ্ডা ও তর্ক বিতর্কের 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠক শুরু হয় বিকেল 4:30টায়। বৈঠক শেষে তথ্য উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবের আহতদের অগ্রাধিকার দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হবে। হসপিটালগুলোতে আমরা প্রতিনিধি তৈরি করব, যাতে আমরা সব জায়গায় যোগাযোগ করতে পারি। আর একটা হোয়াটসঅ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়া একটা সেন্ট্রাল গ্রুপ করা লাগবে যে আমরা কি কি উদ্যোগ নিচ্ছি, সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, আগামীতে আহতদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে 19,931 আর নিহত হয়েছেন 873 জন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত, এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই, আর সংস্কারের গতি ঠিক করে দেবে কবে হবে আগামী নির্বাচন।
জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংবিধান নির্বাচনী ব্যবস্থা সহ অন্তত 10টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয়। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন বিএনপি এবং সমমনা দলগুলোর দাবি, ন্যূনতম সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে হতে হবে আগামী জাতীয় নির্বাচন। নির্বাচিত সরকার বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবে সংস্কার কার্যক্রম। এমন বাস্তবতায় কবে হতে পারে আগামী জাতীয় নির্বাচন এর ধারণা দিলেন আজারবাইজান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আভাস দিলেন, সংস্কারের পরেই নির্বাচন চায় সরকার। One is the process of preparation for election. So it will go full speed. We kept saying that the train has left the station for the election. So it will get to the destination when it's ready along the way. Other one parallel is reform. We are hoping that by conversation among the political parties and people together, we can build a quick consensus. That's what we're looking for. How quick it would be, that will decide how quick the election would be. তবে একই সঙ্গে দ্রুততার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথাও বলেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. শেখ হাসিনার পতনের পর দেশে তৈরি হওয়া অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার আশা করছে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পরিবর্তন মানে এক দল গিয়ে অন্য দল ক্ষমতায় আসা নয়। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়বে বিএনপি যেখানে কোনো ব্যক্তিত্ব নয়, প্রধানমন্ত্রী চাইলেও পারবেন না স্বেচ্ছাচারী হয়ে উঠতে। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা নিয়ে এই সেমিনার। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্টজনরা। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফার আলোকে বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে পরিবর্তন হবে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য একটি উদার গণতান্ত্রিক দেশ নির্মাণের উপর জোর দেন তিনি। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। গেল 16 বছর এবং 24 জুলাই বিপ্লবে যারা সম্পৃক্ত ছিল তাদের ত্যাগকে ধারণ করে জনগণের মতামত নিয়ে দেশ পরিচালনা করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভারতে বসে গণমাধ্যমে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্য বন্ধ চায় অন্তর্বর্তী সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই বিষয়ে ভারতকে জানানো হলেও তারা কোনো উত্তর দেয়নি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম নিয়মিতভাবে মিথ্যাচার করছে। এর বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ৫ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে ভারত। দিল্লিতে বসেই গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা, মোবাইলে দিচ্ছেন নানা বার্তা। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, এটা বন্ধে ভারতকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু দিল্লি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানান মুখপাত্র। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি। সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। এ ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। বিষয়টি নিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। না দেয় এই জন্য আমি আপনাদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। রাত ৯টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস পাম কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সিন। রাত ৯টার সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দিব পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায়ে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণাঙ্গ রূপে উৎপাদন করার নির্দেশনাও দিয়েছেন আদালত। দায়মুক্তি দিয়ে করা আইন অসাংবিধানিক উল্লেখ করে আদালত বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন করে। এরপর দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে সরকার। যদিও সরকারের সেই চুক্তি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সমালোচনা হয় আইনের দুটি ধারা নিয়ে। এক গবেষণায় উঠে আসে, গত 14 বছরে দরপত্র ছাড়া বিভিন্ন চুক্তি করে আওয়ামী লীগ সরকার। শুধু 2023 অর্থ বছরে 11টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 220 কোটি 50 লাখ টাকা দেয় সরকার, অথচ 80% কেন্দ্র অলস পড়েছিল। আইনের 6(2) এবং 9 ধারা অসাংবিধানিক দাবিতে করা রিটের শুনানি নিয়ে সম্প্রতি রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের উপর শুনানি নিয়ে কুইক রেন্টাল আইনে দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। বলেন, এখন সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা,
যেটাকে লুটপাটটাকে আইনি একটা বৃত্তি দিয়েছে। 2010-এর আদালত ইত্যাদির এখতিয়ার রহিতকরণ সংক্রান্ত এই আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন গৃহীত কোনো ব্যবস্থা বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 6-এর 2 ধারায় বলা হয়েছে, উপধারায় 1-এ যা কিছুই থাকুক না কেন বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্তে যে কোনো ক্রয় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করবেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর বিল পরিশোধ করায় কিছুটা কমেছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে $24.16 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রভাবে ইতিবাচক ধারায় ফিরবে রিজার্ভ। গেল সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসের $1.5 বিলিয়ন আকু বিল পরিশোধ করেছে বাংলাদেশ। এতে কিছুটা কমেছে দেশের রিজার্ভের পরিমাণ। মোট রিজার্ভ $24 বিলিয়ন ছাড়ালেও IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী নেট রিজার্ভ প্রায় $18 বিলিয়ন। আমরা যদি আমাদের বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইতিবাচক ধারায় রয়েছে দেশের রপ্তানি ও প্রবাসী আয়, ফলে শিগগিরই তার প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এই যে অক্টোবর 1 থেকে 13 তারিখের মধ্যে $1 বিলিয়নের বেশি পরিমাণে রেমিটেন্স এসেছে দেশে। রপ্তানি আয়ও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এই দুইটার প্রভাব যখন রিজার্ভের উপরে আসবে, এটা অবশ্যই ইতিবাচক ভাবে আসবে। এদিকে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে এখন পর্যন্ত প্রায় 6,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখপাত্র। বলেন, পাচারের টাকা ফেরত আসলে ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত। এই কথাটা আমাদের ভাবতে হবে যে আমাদের সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক খুব চেষ্টা করছে যে আমাদের ব্যাংক থেকে যে টাকাগুলো চলে গেছে সেই টাকাটা আমাদের দেশে আনা যায় কিনা। যদি সেটা আনা যায়, অবশ্যই ব্যাংকগুলো কারো কাছে যেতে হবে না, যার যার টাকা তার কাছে চলে আসতে হবে, সম্ভাবনা আছে। মুখপাত্র জানান, আমদানির ঋণপত্র বা এলসির দায় দ্রুত পরিশোধ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন গভর্নর। কারণ ছাড়া এ দায় পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে। নির্দিষ্ট পরিমাণ অ্যাচিভ করতে হবে 2026। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আর্থিক অসচ্ছল নারীদের মাঝে ধারাবাহিকভাবে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করছে বসুন্ধরা শুভ সংঘ। এমনকি শুভ সংঘ থেকেই তাদেরকে 4 মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। মেশিন হাতে পেয়ে ভীষণ খুশি তারা। হোসনেয়ারা স্বর্ণা, স্বামী রিকশা চালক। স্বামীর স্বল্প আয়ে সন্তান নিয়ে সংসারে টানাপোড়েন লেগেই থাকে। তবে সেলাই মেশিন পেয়ে এখন নিজেও উপার্জনের স্বপ্ন দেখছেন। সেলাই মেশিনটি দিয়ে আমার পরিবারের আর্থিক সহযোগিতা হবে। আমার স্বামীর পাশাপাশি আমি নিজেও ঘরে বসে ইনকাম করতে পারবো। দেশ ও মানুষের কল্যাণে নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বসুন্ধরা শুভ সংঘ। সেই ধারাবাহিকতায় হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে অসচ্ছ নারীদের দেয়া হয়েছে সেলাই মেশিন। সেই সাথে দেয়া হয়েছে 4 মাস ব্যাপী প্রশিক্ষণ। 4 মাস প্রশিক্ষণের মাধ্যমে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা ম্যাম যে শিখাচ্ছেন, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের যেমন কাজ শিখিয়েছেন, ওরা কাজ করার জন্য জিনিসও দিয়ে দিচ্ছেন, আমাদের খুবই উপকার করেছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, একটি পরিবার চাইলে একটি মেশিন দিয়ে একাধিক মেশিন কিনতে পারে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমকে সহায়তা করতে অঙ্গীকার করেন তারা। আমরা শুভ কাজে সবার পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব, এটাই আমাদের কামনা। যারা এখানে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছে, আমি বিশ্বাস করি আজকের এই ছোট আয়ের পথ ধরে আগামী দিনে তারা নিজেদেরকে একটা বড় জায়গায় নিয়ে যাবে। তারা যেভাবে আমার হেল্প চায়, ইনশাআল্লাহ আমি সেইভাবেই করব। গত 2 বছরে প্রায় 1000 পরিবারকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভ সংঘ। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে বলেও জানান আয়োজকরা। আরিফুল ইসলাম, নিউজ 24, হবিগঞ্জ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ 11-11।
প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ দারুণ সব অফার আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই। প্রথম দিনের কেনাকাটায় স্বাস্থ্য ও সৌন্দর্য, গ্রোসারি ও ইলেকট্রনিক্স পণ্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। দ্রুততম ডেলিভারির চমকও ছিল সেখানে। দেশের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল, নকল, মানহীন, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী। প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নেয়ায় দিন দিন মানহীন পণ্যের সয়লাভ হচ্ছে বাজার। বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের যৌথ উদ্যোগে মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন নাকি সর্বাধুনিক প্রযুক্তির মানসম্মত পণ্য, এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞ আলোচক এবং খাত সংশ্লিষ্টরা। জানান, নকল ও মানহীন বিদেশি পণ্য ব্যবহার করে একদিকে ভোক্তারা যেমন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, তেমনি দেশীয় শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। এবারে স্পোর্টস অ্যারেনার খবর। গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। জার্সিতে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানের গল্প। এই জার্সি দিয়ে গ্লোবাল সুপার লিগে দেশের মানুষের সমর্থন চান টিম ডিরেক্টর শানিয়ান তানিন। ফাইনালি লক্ষ্য বলে জানান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। ভিন্ন জার্সিতে অনুশীলনে রংপুর রাইডার্স, নতুন বাংলাদেশের জন্য রাইডার্সের লাল সবুজের জার্সি। বাংলাদেশের গন্ডি পেরিয়ে রংপুর এখন যাচ্ছে বিশ্বমঞ্চে। ওয়েস্ট ইন্ডিজে খেলবে গ্লোবাল সুপার লিগ টি20। এর সঙ্গে যোগ হয়েছে জুলাইয়ের ছাত্র জনতা অভ্যুত্থানের গল্প। রংপুর জার্সিতে কারো কাছে মনে করিয়ে দেয় সে কথা। যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিস কিটটাতে লাল সবুজের দাগ থাকা উচিত। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সব কিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। গ্লোবাল লিগের জন্য ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে মিরপুরে অনুশীলন করেছে রংপুর। প্রথমবার বড় দায়িত্বে সাবেক বাংলাদেশের অধিনায়ক। ক্যারিবিয়ানে সুযোগ দেখছেন শীর্ষদের। দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে। কোচিংয়ে লেভেল 3 সম্পন্ন করা আশরাফুলের স্বপ্ন বড় পরিসরে। জাতীয় দলে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তি অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা। আমাদের বাঙালি যারা আছেন, যারা ফিউচারে স্বপ্ন দেখেন, ডেফিনেটলি তাদের জন্য ভালো। 22 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে রংপুর রাইডার্স। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর তালিকা থেকে নাম সরিয়ে ফেলা হয়েছে সাকিব আল হাসানের। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি 1 বছর ওয়ানডে ক্রিকেট না খেলেন, তাহলে ওয়ানডে র্যাঙ্কিং এর তালিকা থেকে সেই ক্রিকেটারের নাম সরিয়ে ফেলা হয়। সাকিব আল হাসানের ক্ষেত্রেও ঘটেছে এমনই ঘটনা। 2023 সালের 6 নভেম্বরের পর সাকিবকে আর ওয়ানডে ক্রিকেটে দেখা যায়নি। এবছর আফগানিস্তানের সাথে ওয়ানডে দলে ছিলেন না তিনি, সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে দলে থাকাও সাকিবের জন্য অনিশ্চিত। বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল খান। জিয়ার মৃত্যুর পর ক্রীড়াঙ্গনের অনেকেই তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেও খোঁজ রাখেনি কেউ। তবে জিয়ার স্ত্রী ও সন্তানকে 5 লাখ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তামিম ইকবাল। 5 জুলাই 2024 দাবার কোর্টেই দুনিয়ার মায়া ছাড়েন দেশের অন্যতম সেরা দাবাড়ু
জিয়াউর রহমান। এরপর ক্রীড়া অঙ্গনের অনেকেই তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেও গেল 4 মাসে কেউ পাশে ছিল না। জিয়ার সন্তান তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ছাড়াও 3টি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলেছেন। অর্থ সংকটে বাবার স্বপ্ন পূরণ করা অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে তার জন্য। এমন সময় জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। জিয়ার স্ত্রী গণমাধ্যমে জানান তামিমের পক্ষ থেকে উপহারের কথা। আমার ছেলের জন্য সে 5 লাখ টাকা চেক দিয়েছে। জিয়ার পরিবারের পাশে দাঁড়াতে চায় বিসিবিও, জানান লাবণ্য। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি যে আমার সবকিছু ভালো হয়ে যাবে। বাবার মতো বড় দাবারও হতে চান তাহসিন তাজওয়ার। আমার ছেলের জন্য সে 5 লাখ টাকা চেক দিয়েছে। এছাড়া জিয়ার পরিবারের পাশে সবসময় থাকবেন তামিম ইকবাল, এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন জিয়ার স্ত্রী লাবণ্য। অন্যদিকে ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে জিয়াউর রহমানের পরিবারকে 2 লাখ টাকার চেক প্রদানের ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। নারী সাফে চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবলারদের 3 লাখ টাকা করে পুরস্কার দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক। চ্যাম্পিয়ন দলের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। দলে থাকা 23 ফুটবলারকে নগদ 1 লাখ টাকার চেক আর 2 লাখ টাকা স্থায়ী আমানত হিসেবে রাখা হয়েছে। এছাড়া ব্যাংক কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক ডেবিট কার্ডও প্রদান করেছে। কোচিং স্টাফের সদস্যদের 1 লাখ করে অর্থ পুরস্কার দিয়েছে ব্যাংকটি। এর আগে সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রীড়া উপদেষ্টা নারীদের 1 কোটি টাকা অর্থ পুরস্কার দেন। পরে বাফুফের নতুন কমিটি নারীদের 1.5 কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেয়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সাথে হারের কারণ দলের মধ্যে বোঝাপড়ার অভাব। সাবেক ফুটবলার কায়সার হামিদ বলছেন, পরের ম্যাচে জিততে হলে ফিনিশিংয়ে মনোযোগী হতে হবে। সংগঠক শাহিন আলম বলছেন, কোচের পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত সাহস নেই খেলোয়াড়দের। ফুটবল ম্যাচ জিততে হলে প্রতিপক্ষকে সবসময় চাপে রাখতে হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই আলাদা। মাঠের বাইরে খেলোয়াড়দের কথার গর্জন দেখা গেলেও মাঠে নামলেই উল্টো চাপে পড়ে যায়। মালদ্বীপের সাথে মাঠে নামার আগে ফর্টিস এফসির বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেখানে যে ধরনের ফুটবল খেলেছে লাল সবুজরা তার অর্ধেক খেলতে পারলেও জয় নিশ্চিত ছিল বাংলাদেশের, বলছেন ফর্টিস এফসির প্রেসিডেন্ট শাহিন আলম। কম্বাইনের ভুল ছিল, ডিফেন্ডারের সাথে গোলকিপারের একটা বিশাল গ্যাপ, এবং এজ এ ফর্টিস প্রেসিডেন্ট হিসেবে আমি বলবো আমার সাথে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছে। লাস্ট ম্যাচে যে আমার সাথে যে ফুটবলটা খেলছে ওটা যদি 60% এখানে ইমপ্লিমেন্ট করতে পারতো 2-0 গোলে বাংলাদেশ জয় হইতো। কিন্তু আমাদের কম্বাইন্ডের যে গ্যাপটা, একটা কম্বাইনশিপ যে গ্যাপ, এই গ্যাপটা ডিফেন্ডারের সাথে যে গোলকিপারের গ্যাপ, ডিফেন্ডারের সাথে যে স্ট্রাইকারের গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমাদেরকে ভোগাইছে। সাবেক ফুটবলার কায়সার হামিদ বলছেন, মাঠে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার বেশ অভাব। আমাদের সাফে টপ যেতে হইব, এরপর আমরা চিন্তা করবো এশিয়ান লেভেল, এরপরে চিন্তা করবো ওয়ার্ল্ড লেভেল, কিন্তু আমরা মানে সাফকেই তো আমরা পেরোতে পারছি না। আর বসুন্ধরা কিংসের নারী ফুটবল দলের কোচ মাহমুদা শরীফা বলছেন, স্কিলের দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ দল। হোম ভেন্যুর যে আমরা একটা অ্যাডভান্টেজ নিব, এটা মনে হয় কি আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে। তো আমাদের নারী টিমটা ওখানে যেরকম দশরাতে যেরকম হাজার হাজার দর্শকের সামনে একদম স্তব্ধ করে দিয়ে আমরা জয়টা নিয়ে আসছি, তার কেন জানি বিপরীতটা দেখলাম। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, সব ভুল শুধরে জয়ের পথে ফিরবে লাল সবুজের বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের নামে 3 স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম ও ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ রাখা হয়েছে। দর্শক, আর এই ছিল নিউজ 24 রাত 9টার সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।